এক পরিবার মনে বেশ কিছু স্বপ্ন ও আশা নিয়ে তাদের নতুন অ্যাপার্টমেন্টে শিফট করে। তবে যখন তারা সেই জায়গার ভয়ঙ্কর অতীত সম্পর্কে জানতে পারে, তখন সেই জায়গাটাই তাদের কাছে হয়ে ওঠে এক অভিশাপ। নমস্কার দর্শক বন্ধুরা, আষাঢ়ে গপ্পের নতুন একটি গল্পে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, সত্তরের দশকে স্পেনের মাদ্রিদ শহরে মালাসানা স্ট্রিটের লোকেরা বেশ কিছু অলৌকিক ঘটনার সাক্ষী হয়। সেই সত্য ঘটনাকে কেন্দ্র করে গড়ে ওঠে একটি স্প্যানিশ হরর 32 মালাসানা স্ট্রিট। সিনেমাটি মুক্তি পায় 2020 সালে। সিনেমাটির IMDb রেটিং 5.6 আউট অফ 10। এই সিনেমার গল্প শুরু হয় 1972 সালে। মাদ্রিদের মালাসানা স্ট্রিটে অবস্থিত একটি অ্যাপার্টমেন্টে আমরা দুটি বাচ্চাকে দেখি, যারা একটা গুলি নিয়ে ঝগড়া করছে, যার ফলে সেই গুলিটা তাদের হাত থেকে নিচে পড়ে যায়। তারা দেখে সেটা একটা রুমের সামনে পড়ে রয়েছে, তবে কি এক কারণে তারা যেন সেখানে যেতে ভয় পাচ্ছে। তাদের মধ্যে একজন বলে এই ঘরটা নাকি ভৌতিক, তাই তাদের সেখান থেকে চলে যাওয়া উচিত। ঠিক তখনই অন্য বাচ্চাটি দেখে সেই গুলিটা রুমের ভিতরে চলে গেছে। তখন তারা সেই রুমের দরজা খুলে ভিতরে প্রবেশ করে। তারা দেখে সেই ঘরের মধ্যে রাখা একটা চেয়ারে বসে রয়েছে কোনো এক বৃদ্ধ মহিলা। ছেলেটি তার গুলিটা নিতে এগিয়ে যেতে শুরু করলে হঠাৎ সেই বৃদ্ধ মহিলাটির হাত তার সামনে চলে আসে। ছেলেটি দেখে সেই বৃদ্ধ মহিলাটি মারা গেছে। সে ভয়ে চিৎকার করতে করতে সেখান থেকে পালিয়ে যায়। এরপর ঘটনা 4 বছর পর বর্তমানে ফিরে আসে। মাদ্রিদের সেই মালাসানা স্ট্রিটে মানোলো তার স্ত্রী ক্যান্ডেলা ও তার 3 সন্তান অ্যাম্পারো, পেপে ও রাফায়েলকে নিয়ে সেই অভিশপ্ত অ্যাপার্টমেন্টে থাকতে এসেছে। সেখানে তাদের ব্রোকার তাদেরকে রুম পর্যন্ত নিয়ে যায়। আর অন্যদিকে আমরা দেখি অ্যাম্পারোর দাদু ফেরমিন, যেও কিনা তাদের সাথে এসেছিল, সে ওই অ্যাপার্টমেন্টের দিকে আঙুল দিয়ে ইশারা করে যেন সে ভয়ানক কিছু দেখতে পাচ্ছে। নতুন বাড়িতে সবাই যে যার কাজে ব্যস্ত, তবে পেপে তার জানলা দিয়ে পাশের বিল্ডিংয়ে এক মেয়েকে দেখতে পায়। পেপে খুবই ইয়াং ছিল, তাই সে পাশের বিল্ডিংয়ে ওই মেয়েটিকে দেখে খুশি হয়ে যায়। তারা কেউই জানতো না তারা কোন বিপদের সম্মুখীন হতে চলেছে। সেই দিন রাতে অ্যাম্পারো ছোট ভাই রাফায়েলকে স্নান করিয়ে গা মুছিয়ে দিচ্ছিল। ঠিক তখনই সে দেখে তার দাদু কেমন অস্বাভাবিক আচরণ করছে এবং হঠাৎ রাফায়েলের ঘরের দরজাটা ভিতর থেকে লক হয়ে যায়। অ্যাম্পারো রাফায়েলকে ডাকলেও সে কোনো সাড়া দেয় না। অ্যাম্পারো তখন মেঝেতে ঝুঁকে দরজার তলা দিয়ে দেখার চেষ্টা করে। সে দেখে রাফায়েল প্রচণ্ড ভয়ে ঘরের এক কোণে জড়ো হয়ে বসে আছে। অ্যাম্পারো বুঝতে পারে সেই ঘরে নিশ্চয়ই কেউ রয়েছে। অ্যাম্পারো দরজার ঠিক অপর দিকে একটা পা দেখতে পায়, তবে সেই পাটা দেখতে একেবারে মানুষের নয়। অ্যাম্পারো ভীষণ ভয় পেয়ে বাকিদের চিৎকার করে ডাকতে থাকে। মানোলো দরজাটা ধাক্কা দিয়ে খুলতেই দেখে রাফায়েল বিল্ডিংয়ের জানলায় পা ঝুলিয়ে বসে আছে। মানোলো যা হোক করে রাফায়েলকে আবার ধরে ফিরিয়ে আনে। মানোলোর পরিবার আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছিল, তাই তারা দেরি করে না। পরের দিন থেকেই মানোলো ও ক্যান্ডেলা নিজেদের জন্য কাজ খুঁজতে শুরু করে। এদিকে পেপে তার সামনের বিল্ডিংয়ে থাকা মেয়েটির সাথে চিঠির মাধ্যমে কথা বলতে শুরু করে। মেয়েটি চিঠির মাধ্যমে তার নাম লিখে পাঠায়, যার নাম ক্লারা। পেপে তখন চিঠিতে নিজেরও নাম লিখে পাঠায়। এদিকে অ্যাম্পারো নিজের জন্য কাজ খুঁজছিল। বাড়ির পুরাতন কাগজপত্রগুলো থেকে সে সুজেনা বলে একটা নাম খুঁজে পায়। অন্যদিকে আমরা দেখি রাফায়েল কোনো এক অদৃশ্য শক্তির সাথে কথা বলছে। পাশের ঘরে রাখা টিভিটা হঠাৎ চলতে শুরু করে। টিভিতে একটা কার্টুন চলে, তবে রহস্যজনকভাবে সেই কার্টুনের চরিত্রটি রাফায়েলের নাম ধরে ডাকে এবং তার সাথে কথা বলার চেষ্টা করে। তবে হঠাৎ সেই টিভির চরিত্রটি এক ভয়ঙ্কর কণ্ঠে রাফায়েলকে ভয় দেখাতে শুরু করে। রাফায়েল ভয় পেয়ে টিভিটা বন্ধ করে দেয়। তার পিছনে থাকা চেয়ারটি থেকে কে যেন আস্তে আস্তে উঠছে। রাফায়েল পিছনে ফিরে দেখে সেই চেয়ারটা নিচে থেকেই দুলছে। পরক্ষণেই রাফায়েল সামনে তাকালে একটা লম্বা নখযুক্ত হাত তার মুখে আক্রমণ করে। অ্যাম্পারো বাড়ি ফিরে আসলে সারা বাড়িতে সে রাফায়েলকে কোথাও খুঁজে পায় না, যার ফলে তারা পুলিশের কাছে রাফায়েলের নিখোঁজ হওয়ার ডায়েরি করে আসে। সেই দিন রাতে অ্যাম্পারো তাদের পাশের অ্যাপার্টমেন্ট থেকে রাফায়েলের চিৎকার শুনতে পায়।
তারা সবাই পাশের সেই অ্যাপার্টমেন্টে প্রবেশ করে, যেটা কয়েক বছর ধরে খালি পড়ে আছে। সেখানেই একটা ঘরে অ্যাম্পারো পর্দার আড়ালে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখে। তবে পরক্ষণেই সেই ছায়ামূর্তিটা এক বিশাল আকার ধারণ করে। একই মুহূর্তে বাকিরা মেঝেতে 2 ধরনের পায়ের চিহ্ন খুঁজে পায়। একটা ছোট, যেটা হয়তো রাফায়েলের, তবে অপর চিহ্নটি যেন কোনো এক অদ্ভুত প্রাণীর। অ্যাম্পারো পর্দা সরিয়ে সেই ছায়ামূর্তিটাকে দেখার চেষ্টা করলে সেই ছায়ামূর্তিটা অ্যাম্পারোর একটা হাত চেপে ধরে। অ্যাম্পারো চিৎকার করে ওঠে। তার চিৎকার শুনে বাকিরা তার কাছে উপস্থিত হয় এবং তাকে আবার ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। পরের দিন অ্যাম্পারো সুজেনাকে কল করার চেষ্টা করে, তবে সুজেনা তার ফোনটা কেটে দেয়। ক্যান্ডেলা তার কাজের জায়গায় একটি প্রতিবন্ধী মেয়ে লোলাকে হুইল চেয়ারে বসে থাকতে দেখে। মেয়েটির মুখে একটা বাঁশি জাতীয় জিনিস ছিল। ক্যান্ডেলাকে দেখে সে যেন এক প্রকার ভয়ে সেই বাঁশিটা বাজাতে থাকে। তখনই পিছন থেকে লোলার মা মারুহা সেখানে উপস্থিত হয়। সে ক্যান্ডেলাকে জানায় লোলা তার মধ্যে কিছু একটা দেখেছে। সে ব্যাগ থেকে একটা কার্ড বের করে ক্যান্ডেলাকে দেয় এবং বলে, এটা তোমার বাচ্চাদের জন্য। এদিকে পেপে পাশের বিল্ডিং থেকে আবার একটা চিঠি পায়। সেই ক্লারা নামের মেয়েটি জানায় সে জানে রাফায়েল কোথায় আছে এবং সে পেপেকে বেসমেন্টে তার সাথে দেখা করতে বলে। পেপে তার কথা মতো বিল্ডিং এর বেসমেন্টে উপস্থিত হয়। গা ছমছমে অন্ধকারে পেপের সামনে একটা রুমের দরজা খুলে যায়। পেপে সেখানে প্রবেশ করলে হঠাৎ সেখানকার সমস্ত আলো নিভে যায়। এমন সময় পেপে দেখতে পায় 2টি পা, যার নখগুলো ভীষণ বড়। আর ঠিক পরেই পেপের পিছনে আমরা এক ভয়ঙ্কর শয়তানকে দেখি। সে তখন পেপের উপর আক্রমণ করে। পেপে যা হোক করে সেই ঘর থেকে দৌড়ে পালাতে থাকে। অ্যাম্পারো বাথরুমে বমি করতে গিয়ে লক্ষ্য করে তার পেটের উপর রয়েছে কিছু আঁচড়ানোর দাগ। তার দাদু ফেরমিন আবার অস্বাভাবিক আচরণ করতে শুরু করে। সে রাফায়েলের গলায় অ্যাম্পারোর সাথে কথা বলতে থাকে। তখনই অ্যাম্পারো পাশের রুম থেকে রাফায়েলের চিৎকার শুনতে পায়। সে গিয়ে দেখে একটা বিশাল ঘড়ির মধ্যে রাফায়েলকে বন্দি করে রাখা হয়েছে। অ্যাম্পারো রাফায়েলকে উদ্ধার করে নিয়ে আসে। এর মধ্যে অ্যাম্পারো বুঝতে পারে সে প্রেগনেন্ট হয়ে পড়েছে। তাই সে সেই রাতে বিষ খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করে। তবে সেই রাতেই তাদের সাথে ঘটতে শুরু করে অলৌকিক ঘটনা। মানোলো অন্ধকারে দেখে সাদা কাপড় পরা কোনো এক ব্যক্তি তাদের ঘরে ঘুরে বেড়াচ্ছে। ক্যান্ডেলা রাফায়েলের ঘরের এক কোণ থেকে কেমন একটা অদ্ভুত শব্দ শুনতে পায়। মানোলো অন্ধকারে টর্চ মারতেই সেই সাদা পোশাক পরা বৃদ্ধ মহিলাটিকে দেখে, যার বিশাল বড় সাদা চুল। এবং হঠাৎই সেই মহিলাটি এক ভয়ঙ্কর রূপে মানোলোর সামনে চলে আসে। মানোলো প্রচণ্ড ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে অ্যাম্পারো অন্ধকারে সেই কিচেনে আটকে পড়েছে। হঠাৎ সেও পিছন থেকে কার যেন নিঃশ্বাসের শব্দ শুনতে পায়। অ্যাম্পারো দেখে সেই শয়তানটা তার ঠিক পিছনেই দাঁড়িয়ে। অ্যাম্পারো সাহায্যের জন্য চিৎকার করতে থাকে। বাকিরা তৎক্ষণাৎ সেখানে উপস্থিত হয় এবং অ্যাম্পারোকে কিচেন থেকে বের করে। সারা বাড়ি জুড়ে যেন এক প্রচণ্ড আর্তনাদ ভেসে ওঠে। তারা বুঝতে পারে এই অ্যাপার্টমেন্টে তারা আর থাকতে পারবে না। সেই রাতটা যা হোক করে তারা কাটিয়ে দেয়। পরের দিন মানোলো ও ক্যান্ডেলা অন্য বাড়ির সন্ধান করতে শুরু করে। তবে তাদের আর্থিক অবস্থা খুবই খারাপ হয়ে উঠেছিল। এমনকি মানোলো যে কাজটা করত সেখান থেকেও তাকে বের করে দেওয়া হয়। এমন অবস্থায় হঠাৎ ক্যান্ডেলার সেই কার্ডটার কথা মনে পড়ে, যেটা মারুহা তাকে দিয়েছিল। সে দেরি না করে মারুহার বাড়িতে উপস্থিত হয়। মারুহা তাকে দেখেই বুঝতে পারে ক্যান্ডেলা ভীষণ বিপদে পড়েছে। সে ক্যান্ডেলাকে আবার লোলার সাথে দেখা করায়। মারুহা তখন ক্যান্ডেলাকে জানায় লোলা নাকি এমন কিছু দেখতে পায় যা আমরা দেখতে পাই না। সমস্ত ভৌতিক ও অলৌকিক জাতীয় বিষয়গুলোকে লোলা আগে থেকেই আন্দাজ করতে পারে। সে আরও জানায় লোলা আন্দাজ করেছে ক্যান্ডেলার অ্যাপার্টমেন্টে একটা অভিশপ্ত আত্মা রয়েছে আর সে তাদের কাছে কিছু একটা চাইছে। ক্যান্ডেলা তখন মারুহাকে সাহায্য করতে বলে সেই আত্মাটির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। এদিকে অ্যাম্পারো সুজেনার বাড়িতে পৌঁছায় তার সাথে কথা বলতে। সুজেনার ঘরে ঢুকতেই অ্যাম্পারো বুঝতে পারে সুজেনার আচরণটা কেমন অস্বাভাবিক। আর একই মুহূর্তে মারুহা লোলাকে নিয়ে ক্যান্ডেলার অ্যাপার্টমেন্টে পৌঁছায়।
অন্যদিকে সুজেনা অ্যাম্পারোকে জানায় সেই শয়তানটা একটা বাচ্চাকে নিতে চাইছে। সে একটা ফটো অ্যালবাম অ্যাম্পারোকে দেখায়, যেখানে আমরা একটি মহিলার ছবি দেখি, যার ছবিটা এর আগে আমরা অ্যাম্পারোর অ্যাপার্টমেন্টে দেখেছিলাম। এরপরই সেই অ্যালবামে আমরা কিছু ছেলের ফটো দেখি। তখন সুজেনা জানায় এই ছেলেটি আর মেয়েটি আসলে একজনই, যার নাম ক্লারা, যাকে আমরা পেপের সাথে চিঠির মাধ্যমে কথা বলতে দেখেছিলাম। সুজেনা জানায় অ্যাম্পারোর অ্যাপার্টমেন্টে যে আত্মাটা রয়েছে সেটা সুজেনার বোন ক্লারার। ক্লারা আসলে ছেলে হয়ে জন্ম নিয়েছিল, তবে বড় হতে হতে সে নিজেকে মেয়ে বানিয়ে ফেলে, যার ফলে তাদের বাবা ক্লারাকে ঘরে বন্ধ করে রাখত। এমনকি ক্লারা পরবর্তীকালে মা হতে চেয়েছিল। তাদের বাবা ক্লারাকে মেরে প্রায় আধমরা করে দিয়েছিল। এদিকে লোলা সেই আত্মাটির সাথে কমিউনিকেট করার চেষ্টা করে, আর তখনই সেই আত্মাটা লোলাকে পজেস্ট করে নেয়। লোলা ধীরে ধীরে এক ভয়ানক শক্তিতে পরিবর্তিত হয়। সেই শয়তানটা অ্যাম্পারোর পরিবারের উপর আক্রমণ করে। সুজেনা এদিকে জানায় ক্লারা অ্যাম্পারোর গর্ভে থাকা সন্তানটাকে নিতে চাইছে, আর সেই শয়তানটা এখন যেভাবেই হোক অ্যাম্পারোর পিছু ছাড়বে না, যেটা শুনে অ্যাম্পারো প্রচণ্ড ভয় পেয়ে যায়। অন্যদিকে লোলার শরীরে থাকা সেই শয়তানটা আরো ভয়ানক রূপ নিতে শুরু করে। মারুহা তাকে পবিত্র মন্ত্র দিয়ে আটকানোর চেষ্টা করলে শয়তানটা তাকে আক্রমণ করে, যার ফলে তার মুখ থেকে রক্ত বের হতে থাকে। তখনই অ্যাম্পারো সেখানে উপস্থিত হয়। সে জানতো ক্লারা কতটা কষ্টের মধ্যে তার জীবনটা কাটিয়েছিল, কিন্তু তাকে তার পরিবারকেও বাঁচাতে হবে। তাই কোনো উপায় না দেখে অ্যাম্পারো একটা ভাঙা কাঁচের টুকরো নিয়ে নিজের পেটে ঢুকিয়ে দেয়, যেটা দেখে শয়তানটা আবার দুর্বল হতে শুরু করে। আর এমনই সময় মানলো তার পরিবারকে বাঁচাতে সেই শয়তানটাকে নিয়ে জানলা দিয়ে ঝাঁপ মারে। বাকিরা সবাই তখন বেঁচে যায়। পরের দৃশ্যে দেখানো হয় সেই উচ্চতা থেকে পড়ে মানলো মারা যায়। তবে অদ্ভুত বিষয়, হঠাৎ লোলার জ্ঞান ফিরে আসে। তবে লোলার কি হলো সেটা আমাদের দেখানো হয় না। এরপর সিনেমার শেষ দৃশ্যে আমরা দেখি ক্যান্ডেলা তার সন্তানদের নিয়ে সেই অ্যাপার্টমেন্ট ছেড়ে চলে যাচ্ছে। আর এখানেই শেষ হয় এই সিনেমাটি। পডকাস্টটি পুরো শোনার জন্য ধন্যবাদ। গল্পটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, এবং এরকম গল্প যদি আরও শুনতে চাও তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখো। আষাঢ়ে গপ্পের সমস্ত পডকাস্টগুলো তোমরা স্পটিফাইতেও শুনতে পাবে, লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটি রোমাঞ্চকর গল্পের সাথে।